ওয়েলকাম টু শিক্ষা সাথী। শিক্ষা সাথী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজ রিজনিংয়ের আরেকটা ইন্টারেস্টিং চ্যাপ্টার সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেটা পরীক্ষায় খুবই আসে। সিটিং অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ কে কোন দিকে কীভাবে বসলো, এ ওর সামনে আছে, বি ডি এর পিছনে আছে, এ সি এর সামনে আছে, এইভাবে কোশ্চেন আছে। তো আমাদের নির্ণয় করতে হয় যে কে কোথায় বসে আছে, এইটা আমাদেরকে বের করতে হয়। সিটিং অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ বসার যে বিন্যাস, আমরা কীভাবে বসে থাকি, কখনো গোল টেবিলে থাকে, কখনো চার কোণা টেবিল থাকে। তো এইরকম প্রথমে একটু বেসিক আইডিয়া দিই, তারপর এইটা কী কী কোশ্চেন হয়, পরীক্ষায় কী কী ধরনের কোশ্চেন আছে আমি সেই নিয়ে আলোচনা করব। দেখো প্রথমেই বোঝো, প্রথমেই সিটিং অ্যারেঞ্জমেন্টের আমি যদি একটা ধরি, একটা গোল টেবিলে ধরে নাও, একটা গোল টেবিলে বলে দিতে পারে যে একটা গোল টেবিলে 4 জন 6 জন বা 8 জন বসে আছে। আমি ধরুন এভাবে করলাম, বলবে 4 জন 6 জন বা 8 জন এইভাবে বসে আছে চেয়ার নিয়ে। এই 4টা হলো, এটা হলে 6টা হলো, এটা 8টা হলো। তো বলে দেবে এরকম একটা গোল টেবিলে 8 জন বসে আছে। ধরে নাও এ বি সি ডি ই এফ জি এইচ, এরকম বলে দেওয়া হবে যে 8 জন বসে আছে। এটা হচ্ছে প্রথম বেসিক ধারণা, এরকম বলে দেওয়া হবে। তো কখনো বলে দেওয়া থাকবে যে এর সোজাসুজি কে বসে আছে, এর সোজাসুজি কে বসে আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এর সামনে কে আছে না ডাইরেক্ট, এগুলো আমাদের বেসিক জিনিসটা বুঝতে হবে যে কীরকম দিতে পারে, আগে এটা আমাদের বুঝতে হবে। যদি কোশ্চেন করা হয় এর সামনে কে আছে, এর সামনে কে আছে না এর সামনে সোজাসুজি আছে ই, একটা গোল টেবিল বইটা হয়ে জিজ্ঞেস হয় এর সামনে সোজাসুজি আছে বি। যদি বলা হয় বি এর বা এফ এর সামনে কে আছে, এই যে এফ বসে আছে, এফ এর সামনে সোজাসুজি কে আছে, এফ এর সামনে আছে বি। তো এই বেসিক ধারণাগুলো আমাদের আগে বুঝতে হবে যে কে কার সামনে রয়েছে, কে কার পাশে আছে। এখন যদি বলি কীভাবে জিনিসগুলো বোঝে, এখন যদি বলে যে এর ডান দিকে এর ডান হাত বরাবর 3 নম্বরে কে আছে, অর্থাৎ এর ডান দিকে তৃতীয় কে, তখন কে হবে? এর ডান দিকে তৃতীয় বলা হয় বি সি ডি। এর ডান দিকে তৃতীয় হচ্ছে বি সি ডি, অর্থাৎ ডি হচ্ছে এ থেকে তৃতীয় স্থানে। এ থেকে যদি বলা হয় ডান দিকে, ডান দিকে 3 নম্বর স্থানে, এ থেকে ডান দিকে থার্ড কে, তাহলে এটা হচ্ছে বি সি ডি। এই ভাষাগুলো আগে আমাদের বুঝতে হবে। অঙ্কে এই ধরনের ভাষা থাকে, এই ভাষাগুলো আমরা যতক্ষণ না বুঝতে পারবো ততক্ষণ আমরা অঙ্ক করতে পারবো না। এই ভাষাগুলো যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা ঠিক যেমনটি অঙ্কে বলা থাকবে তেমনটি বসে করতে পারবো। আবার দেখো যদি বলা হয় যে বি থেকে বাঁ দিকে দ্বিতীয়, যদি বলে বি থেকে বাঁ দিকে দ্বিতীয়, তখন কে হবে? বি থেকে বি এর বাঁ দিক কোনটা? এই দিকটা, বি এর বাঁ দিক এই দিকটা। ঠিক দেখো এইভাবে ধরবে, আমি যেমন সামনের দিকে আছি এইভাবে, আমার ডান দিক যেটা ঠিক সেটা ডান দিক হবে, আমার বাঁ দিক যেটা সেটা বাঁ দিক হবে। তাহলে বি থেকে বি এর বাঁ দিক যদি বলা হয় বি এর বাঁ দিকে দ্বিতীয়, তাহলে কি হবে? বি থেকে যদি বলা হয় বি থেকে বাম দিকে যদি বলা হয় বি থেকে বাম দিকে সেকেন্ড, অর্থাৎ দ্বিতীয় কে, তো সেখানে কে হয়ে যাবে না এইচ। এই ধারণাগুলো আগে আমাদের ক্লিয়ার করতে হবে। ওকে, এই ধারণাগুলো আমাদের ক্লিয়ার করতে হবে যে কে কোথায় বসছে, কার ডান দিকে কে হচ্ছে, কার বাম দিকে কে হচ্ছে, এই জিনিসটা আগে আমাদের বুঝতে হবে। বেশ, এই হলো একটা টাইপ। এরকম জোর সংখ্যায় দেওয়া থাকবে, মানে সমান, অর্থাৎ জোড়া দেখো, কাপল সমান জোড়া। এরকম জোড়া সংখ্যা থাকলে, যখন জোড়া সংখ্যা থাকবে তখন এরকম কে কার সামনে আছে এটা আমরা বলতে পারবো। জি এর সামনে দেখো, জি এর সামনে সি আছে, এইচ এর সামনে ডি আছে, ই এর সামনে এ আছে, এফ এর সামনে বি আছে, এগুলো যখন জোড়া থাকবে। এইবার আমি আরেকটা জিনিস দেখাই, আমি বলি। দেখো এই ধারণাগুলো আগে থাকা দরকার, তাছাড়া তোমরা অঙ্ক করতে পারবে না। এই বেসিক জিনিসগুলো জানা খুবই প্রয়োজন। দেখো
আবার কখনো কখনো এরকম দিয়ে দেয়, কখনো কখনো এরকম দিয়ে দেয়, কখনো কখনো এরকম দিয়ে দেয়। দেখো জিনিসটা এরকম দিয়ে দিতে পারে, এই যে 4 জন, হ্যাঁ ধরো যা খুশি দিল, এ ডি, যা খুশি দেওয়া যেতে পারে, বি সি ই। তো এবার ভালো করে বোঝো, এখন যদি জিজ্ঞেস করে যে ই থেকে ডান দিকে 3 নম্বরে কি আছে, কি আছে, বি আছে। আচ্ছা, তো তোমরা আগের কনসেপ্টটা দেখলে। এইবার যদি এখন কোশ্চেন করা হয় যে ই এর সামনে কে আছে, ধরুন একটা কোশ্চেন এখানে, ই এর সামনে কে আছে, ই এর সামনে কে আছে, ই এর সামনে কে আছে। তোমরা তো বলবে যে হ্যাঁ আমরা তো পরিষ্কার দেখতে পাচ্ছি যে হ্যাঁ একটা গোল টেবিলে ই এর সামনে সি বসে আছে, তোমরা এটা বলবে সি বসে আছে। আবার যদি বলি এ এর সামনে কে আছে, তো তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার যে এ এর সামনে ডি আছে, কারণ তোমরা আগের কনসেপ্ট থেকে এটা শিখলে যে হ্যাঁ এর সামনে। কিন্তু আমি বলে দিচ্ছি এই পুরোটাই ভুল, এটা পুরোটাই ভুল। কারণটা কি, সামনাসামনি তখনই বসা সম্ভব, তখনই সামনাসামনি বসাটা নির্ণয় করা যায়, বা তখনই বলা যায় যে এ ওর সামনে আছে, এ ওর সামনে আছে। এটা তখনই সম্ভব যখন, কি বললাম আমি, যখন জোড় সংখ্যায় থাকবে, বিজোড়ে নয়, যখন জোড় সংখ্যায় থাকবে। তাহলে এখানে মোট কজন আছে, 1 2 3 4 5। বিজোড় সংখ্যায়, যখন বিজোড় সংখ্যায় থাকবে তখন একে অপরের সামনে থাকা বা একে অপরের সামনে কে আছে নির্ণয় করা, এটা কখনোই সম্ভব নয়। ওইটা হবে অসংগত, মানে ওটা নির্ণয় করা যাবে না। আমরা ওটা কি বলবো, ওটা নির্ণয়যোগ্য নয়, অর্থাৎ নির্ণয় করা যাবে না। যখন বিজোড় সংখ্যা থাকবে তখন তার সামনে কে বসে আছে, এর সামনে কে বসে আছে, এইটা আমরা নির্ণয় করতে পারবো না। এই জিনিসটা সব সময় খেয়াল রাখবে, তাহলে প্রবলেম হবে না। এইবার আমি কিছু টাইপস দেখাচ্ছি। আর একটা জিনিস দেখবেন, আমি বলে দিচ্ছি, যখনই পরীক্ষায়, হ্যাঁ যখন বলে দেওয়া থাকবে যে যেখান থেকে, অর্থাৎ তুমি ধরো না এরকম বলা আছে 8 জনের, এরকম 8 জনের একটা বলা যে 8 জন বসে আছে। তো যদি বলে দেওয়া হয় যে প্রথমেই ধরো না অঙ্কে এরকম বলে দিল যে ডান দিক থেকে তৃতীয় অবস্থানে এ আছে, বাঁ দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে, তো তুমি কোন জায়গা থেকে শুরু করবে, তোমাকে তো একটা সেট ধরে নিতে হবে যে হ্যাঁ আমি ওই জায়গা থেকে ধরে বাকিগুলো করবো। তো সব সময় বলে দিচ্ছি তোমার মুখটা কোন দিকে, মুখটা থাকবে এই সামনের দিকে, সামনের দিকে মানে তুমি উত্তর দিকে মুখ করে থাকবে, মানে সব সময় তুমি এই সিটটা রিজার্ভ করে নেবে। এই যে এই সিটটা হচ্ছে রিজার্ভ, এই সিটটা রিজার্ভ করে নেবে। এইখান থেকে ধরে সবগুলোর সাথে কম্পেয়ার করবে, তারপর কোনখানে কি বসাবে। মানে ধরো বলে দিলো এখান থেকে ডান দিকে দ্বিতীয় স্থানে, তাহলে এখান থেকে যদি ডান দিকে দ্বিতীয় স্থানে হয় তাহলে তুমি ধরবে এইটা হবে ডান দিক থেকে দ্বিতীয় স্থান, সেকেন্ড। যদি বলে যে বাম দিক থেকে চতুর্থ অবস্থানে, তখন তুমি এখান থেকে দিয়ে বাম দিক থেকে চতুর্থ ধরবে, 1 2 3 4, সেটা হবে এখানে। ওকে, তো এইভাবে তোমাকে রিজার্ভ, এই সিটটা তোমাকে সবসময় ধরে দিতে, সবসময় এই উত্তরমুখী হয়ে থাকবে। তুমি যখনই কোনো অঙ্ক করা শুরু করবে নিজে এই সিটটা ধরে উত্তরমুখী হয়ে তারপর ডান দিক বাঁ দিক কম্পেয়ার করবে। এটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই। তো আমি এবার অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি কিছু, যে কিভাবে এর সলিউশনগুলি বের করতে হয়। তো দেখো, আমি একটা রিজনিংয়ের ছোট্ট প্রবলেম নিয়ে এলাম। এই প্রবলেমটা তোমরা সমস্যা সমাধান করলে বুঝতে পারবে যে কি করে ওই ফর্মুলাগুলো অ্যাপ্লাই হচ্ছে। কোশ্চেনটা পড়ো, এ বি সি ডি ই এবং এফকে অপরের দিকে সামনের দিকে মুখ করে, সবাই কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। ওকে, তো আমি আগে এটা বানিয়ে নিই। একটা সার্কেল বানালাম, এই যে একটা সার্কেল করলাম। মোট কজন বলা আছে, 6 জন। 6 জন কি না একে অপরের দিকে মুখ করে বসে আছে। ওকে, একে অপরের দিকে, ঠিক আছে। তো এবার দেখো কি বলছে, একে অপরের দিকে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, মানে সবাই কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, মানে সবাই এরকম আছে। ওকে, সবাই কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। এই যে এটা কেন্দ্র, ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্র। সবাই কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। আগে কোশ্চেনের বেসিকটা বুঝবে, তারপর অঙ্ক করা শুরু করবে সব সময়। তো একে অপরের কেন্দ্রের দিকে মুখ করে বসে, দেখো বলছে এ ই এর সামনে বসে আছে, ঠিক আছে, এ ই এর সামনে আছে, কিন্তু কোথায় এ কোথায় ই আমরা জানি না, ঠিক আছে, ছেড়ে দেবো। এফ ই এর পাশে বসে আছে,
এফ ই এর পাশে। আচ্ছা এফ ই এর ডান দিক না বাঁ দিক তো বলা নেই, মানে আমাদের কাছে এখনো সন্দেহ, এটা থাক পরে করছি। এ সি এর পাশে, এটাও সেম, এখানেও বলা নেই যে এ সি এর ডান পাশে আছে না বাম পাশে আছে, মানে এটা কনফিউজড আছে। ওকে, এই বা দেখো একটা সঠিক ইনফরমেশন দিয়েছে বি ডি এর ডান দিকে আছে, আমরা এইটাই অপেক্ষা করবো। এইরকম সঠিক ইনফরমেশন প্রথমে একটা লক্ষ্য করবো যে কোথায় আছে, বি ডি এর ডান দিকে, মানে এইটা আমি একদম সঠিকভাবে লিখতে পারি যে বি, এই যে বি, এ হচ্ছে ডি এর ডান দিকে, এ হচ্ছে ডি এর ডান দিকে। এইটা তো একদম সঠিক ইনফরমেশন যে বি ডি এর ডান দিকে আছে, মানে এইটুকু শিওর যে ডি এর ডান দিকে বি হবে আর বি এর বাঁ দিকে ডি হবে, এইটুকু শিওর। এরপর আমি যা আছে এগুলো আস্তে আস্তে একটা করবো। দেখো তারপর কি হয়, সি বি এর সামনে, মানে বি এর সামনে সি হয়ে গেল, এই যে বলা আছে সি এর সামনে বি। ওকে, তারপর দেখো কোথায় গেছে, এ এর সামনে, হ্যাঁ এ সি এর পাশে বলা আছে, এ কোথায়, এ সি এর পাশে আর বি ডি এর ডান দিকে। এ কোথায় আছে, এ হচ্ছে সি এর পাশে, এ সি এর পাশে এবং ই এর সামনে। আচ্ছা এ হচ্ছে সি এর পাশে এবং ই এর সামনে, মানে এ এর সামনে ই, বুঝতে পারলে? দেখো এ ই এর সামনে বসে আছে এবং সি এর পাশে আছে। আচ্ছা মানে এইটা আমার হয়ে গেল, এ সি এর পাশে, এই লাইনটা আমার কমপ্লিট করলাম, এ সি এর পাশে আর এ ই এর সামনে, অর্থাৎ একদম সামনাসামনি করে দিলাম এ ই এর সামনে। আর কি বাকি রইল, এফ ই এর পাশে, এই যে এফ, এফ বলা আছে ই এর পাশে, এফ ই এর পাশে, ব্যাস ছটাই কমপ্লিট। এ বি সি ডি ই এফ, ছটাই কমপ্লিট। বুঝতে পারলে কি করে হলো? এইবার আমাকে যাই কোশ্চেন দিক না কেন, যে কোনো কোশ্চেন দিক, যে ডি এর ডান দিকে কে আছে, এফ এর ডান দিকে কে আছে, সি এর আগে কে আছে, এ এর পাশে কে আছে, বি এর পাশে আছে, এই ছক যদি আমি কমপ্লিট করে নিতে পারি একবার, যদি আমার সব কিছু, আমাকে উত্তর মেলানো দরকার নাই, অপশনে কি আছে উত্তর কি আমার দেখার দরকার নাই, এইখানে যেগুলো বলা আছে, মানে কি বলা আছে, এইখানে কোশ্চেনে আমাকে যেই কন্ডিশনগুলো দেওয়া থাকবে সেই কন্ডিশন যদি মিলে যায় তুমি ঠিক, তোমাকে আর অপশন দেখানোর দরকার নেই, কিছু দেখার দরকার নেই। তারপর যেটা জানতে চাইবে তুমি সেটার অ্যান্সার দেবে। আমি শুধু একবার কি মিলিয়ে নেবো, এটা করার পর আরেকবার মিলিয়ে নেবো সবগুলো মিলছে কিনা। অনেক সময় দেখবে একটা হয়তো মেলে না, মিলিয়ে নেবে। দেখো প্রথমে কি বলা আছে, এ ই এর সামনে আছে, আছে তো এ ই এর সামনে একদম সরাসরি, এই যে এ ই এর সামনে আছে। তারপর বলেছে এফ ই এর পাশে আছে, কি আছে না, এফ ই এর পাশে আছে, আছে এফ ই এর পাশে আছে। ওকে, তারপর বলেছে এ সি এর পাশে, এ সি এর পাশে আছে, এ সি এর পাশে আছে, একদম ঠিক। তারপর যে বি ডি এর ডান দিকে, বি ডি এর ডান দিকে, এই যে এর ডান দিক এইটা, বি ডি এর ডান দিকে। সি বি এর সামনে, সি বি এর সামনে, এই যে সোজাসুজি সি বি এর সামনে, ব্যাস। এইবার আমাকে জিজ্ঞেস করেছে বি এর বাম দিকে, বি এর বাম দিকে চতুর্থ স্থানে কে বসে আছে, অর্থাৎ এ বি, বি এর বাম দিকে মানে এইটা বাম দিক, চতুর্থ স্থানে মানে 1 2 3 4। উত্তর কি হবে, বি এর ডান দিকে চতুর্থ স্থানে কে বসে আছে না, চতুর্থ স্থানে আছে এফ, এফ ইজ দ্য অ্যান্সার। তোমার যদি ক্যালকুলেশন ঠিক হয়ে যায়, তোমার যদি ঠিকঠাক মিলে যায়, অপশন যাই থাকে না কেন তোমার উত্তর ঠিক হবে। তো দেখো আমি আরও একটা প্রবলেম নিয়ে এলাম, আর একটা সমস্যা, এটাতে আমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ভালো করে কোশ্চেনটা পড়বে। অর্পিতা, চেতন, সোনিয়া, মানসী, নিকিতা, অমুক, রাজা, যে আছে আছে, আমি দেখে নেবো মোট কজন আছে। কি নাম আমার দেখে লাভ নেই, নাম পরে দেখবো, আগে মোট কজন দেখবো। 1 2 3 4 5 6, 6 জন। আচ্ছা তাহলে আমি 6 জনের একটা কি বলছি, কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, সবাই কেন্দ্রের দিকে মুখ করে একটা সার্কেলে বসে আছে। ওকে, আমি একটা সার্কেল বানালাম আমি, এই সার্কেলে কি হচ্ছে না 6 জন একে অপরের দিকে মুখ করে বসে আছে। ওকে ঠিক আছে, আমি 6 জনের একটা সার্কেল বানিয়ে নিচ্ছি। এই যে 4 5 6, এই 6 জনের একটা সার্কেল আমি বানিয়ে নিলাম। ঠিক আছে, তো এবার দেখো কি বলছে। প্রথমে আমি দেখবো কি বলতে চাইছে। প্রথম বলেছে চেতন মানসীর ডান দিকে, মানে এখান থেকে আমি একটা ক্লিয়ার অপশন পেয়ে যাচ্ছি যে চেতন মানুষের ডান দিকেই হবে। তাহলে চেতন কোথায় হবে না, আচ্ছা এটা হচ্ছে কেন্দ্র, চেতন হবে মানুষের ডান দিকে। আচ্ছা তাহলে আমি এদের করে নিলাম, এই যে চেতন হচ্ছে কোথায়, মানুষের ডান দিকে। ওকে, চেতন মানুষের ডান দিকে, এইটা আমি প্রথমেই পেয়ে গেছি, চেতন মানুষের ডান দিকে হলো। ঠিক আছে,
এবার দেখো, অর্পিতা সোনিয়া এবং রাজার মাঝখানে আছে। আচ্ছা, এখানে আমি কমন খুঁজবো, কমন কোথাও আছে কি? কমন না, কোথাও নেই। মানে আমি যেটুকু এখনো পর্যন্ত পেয়েছি, এখনো পর্যন্ত কি পেয়েছি? চেতন মানুষের ডান দিকে আছে, এটুকু পেয়েছি। এই চেতন আর মানুষকে রিলেট করে এদের নাম যেখানে থাকবে সেখান থেকে আমি শুরু করব। এখানে বলেছে অর্পিতা সোনিয়া এবং রাজার মাঝখানে, তাহলে এখানে এই তিনজনের মধ্যে কারোর নাম আমি পাইনি, তাহলে এই লাইনটা আমি ছেড়ে দেবো, পরের লাইনে যাব। রাজা মানবীর ডান দিকে, রাজা বা মানবীর মধ্যে কারো পেয়েছি না? পাইনি, ওই লাইনটাও ছেড়ে দেবো, পরের লাইনে যাব। রাজা না, সরি, এই তো রাজা, ও এটা মানুষই হবে না, রাজা মানুষীর, এই যে। তাহলে দেখো এই লাইনটা আমরা পেলাম না, সোনিয়া এবং রাজা মাঝখানে। পরের লাইন কি বলেছে? রাজা মানুষীর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। তাহলে এখানে মানুষী আমরা আগেই পেয়েছি, এই যে মানুষী আমাদের লেখা আছে। মানুষী কোথায় আছে না, রাজা কোথায় আছে? মানুষীর ডান দিকে দ্বিতীয় স্থানে। ডান দিকে দ্বিতীয় স্থান মানে কি? মানুষের ডান দিক কোনটা? এইটা 1 নম্বর, এইটা 2 নম্বর। এই দ্বিতীয় স্থানে কে বসে আছে? এই যে রাজা, রাজা এখানে বসে আছে। রাজা কোথায় বসে আছে? এই যে আমরা পেয়ে গেলাম রাজা। রাজা মানুষের ডান দিকে, মানুষের ডান দিকে দ্বিতীয় স্থানে। মানুষের ডান দিকে দ্বিতীয় স্থান কি? 1 2 হয়ে গেল, ক্লিয়ার। এরপর আমরা যাব, এরপর সম্পর্ক দেখব। অর্পিতা কোথায় আছে? অর্পিতা হচ্ছে সোনিয়া এবং রাজার মাঝখানে। অর্পিতা হচ্ছে সোনিয়া এবং রাজার মাঝখানে। তো দেখো এই দিকে তো চেতন আছে, তাহলে অর্পিতা কোথায় হবে? সোনিয়া এবং রাজার মাঝখানে। মানে অর্পিতা এখানে হবে নিশ্চয়ই, রাজা আর সোনিয়ার মাঝখানে। অর্পিতা কোথায়? এই যে লেখা আছে অর্পিতা সোনিয়া এবং রাজার মাঝখানে। আচ্ছা, মানে এই যে সোনিয়া, এটা আমি সোনিয়া লিখলাম। সোনিয়া হচ্ছে রাজা, সোনিয়া এবং রাজার মাঝখানে হচ্ছে অর্পিতা। ওকে, এটা আমি পেয়ে গেলাম। এই তো এখানে পরিষ্কার বলা আছে অর্পিতা কোথায় আছে না, অর্পিতা সোনিয়া এবং রাজার মাঝখানে আছে। ব্যাস, এটাও ক্লিয়ার। ব্যাস, দেখো আমরা অলরেডি 6 জনের মধ্যে 1 2 3 4 5 জন পেয়ে গেছি। 5 জন পেয়ে গেছি, মানে আমাকে আর কিচ্ছু দেখার দরকার নেই। কে বাকি রইলো না? এদের মধ্যে বাকি রইলো কে? দেখো অর্পিতা, চেতন, সোনিয়া, মানুষ সব হয়ে গেছে। বাকি রইলো নিকিতা। মানে এখানে গ্যারেন্টি নিকিতাই হবে, এখানে নিকিতাই হবে, কারণ 6 জনের মধ্যে 5 জন সিট পেয়ে গেছে। একজন তাহলে কে যে বাকি আছে সেই সিট পেয়ে গেছে। ব্যাস, আমি আরেকবার মিলিয়ে নেব। কি বলেছে প্রথমে? চেতন মানুষের ডান দিকে, চেতন মানুষের ডান দিকে আছে, একদমই তাই। অর্পিতা কোথায় আছে? অর্পিতা সোনিয়া এবং রাজার মাঝখানে। অর্পিতা সোনিয়া এবং রাজার মাঝখানে, একদম ঠিক। রাজা মানুষের ডান দিকে, রাজা মানুষের ডান দিকে কত? দ্বিতীয় স্থানে। এই যে রাজা মানুষের ডান দিকে দ্বিতীয় স্থানে, 1 2, বুঝলে? হয়ে গেল, বসে আছে। অর্পিতা ও নিকিতার মাঝে কে আছে? আমি বলেছিলাম না, যদি এইটা ঠিকঠাক হয়ে যায় তারপর তোমাকে যাই কোশ্চেন দিক না কেন, যে কোনো কোশ্চেন দিক, তুমি এখান থেকেই এই ছক থেকে অ্যান্সার করতে পারবে। তাহলে কি জানতে চাইছে? অর্পিতা ও নিকিতার মাঝে কে আছে? অর্পিতা ও নিকিতার মাঝে কে আছে? এই যে অর্পিতা আর এই যে নিকিতা, এর মাঝখানে কে আছে? উত্তর হচ্ছে সোনিয়া। ঠিক আছে, অ্যান্সার কি তাহলে? অ্যান্সার হচ্ছে সোনিয়া। ওকে, এই টাইপের অঙ্কগুলো তোমরা এইভাবে করবে। তুমি নিজে একদম প্রথমে সবসময় একটা লিখবে যেটা তুমি যেটা একদম সঠিক পাচ্ছ। চেতন মানুষের ডান দিকে মানে লিখে দিলে, তারপর চেতন আর মানুষকে নিয়ে খুঁজবে, কমন খুঁজবে, কমন খুঁজে বের করে সেখান থেকে সম্পর্কগুলো বের করবে, যেটা খুবই সহজ। তো দেখো আরেকটা প্রবলেম আমি নিয়ে এলাম। এই প্রবলেমটা সাহায্যে তোমরা মোটামুটি জিনিসটা বুঝতে পারবে। কোশ্চেনটা পড়ো। আকাশ, রাজ, ভিকি, নিতিন এবং ভরত, ভরতকে উপর থেকে উচ্চতার ক্রমানুসারে সাজানো হয়েছে। এর মানে কি? উচ্চতার ক্রমানুসারে মানে হচ্ছে মানে পরপর, মানে ধরে নাও একজন হাইট 100 সেন্টিমিটার, 170, 160, 150, এইভাবে উচ্চতার ক্রমানুসারে সাজানো হয়েছে। তো কিভাবে আমাকে পরপর বের করলেই সেটা হয়ে গেল। ঠিক আছে, তো আমি প্রথমে একটা সারি করে নিচ্ছি, 1 2 3 4 করে। 1 2 3 4 5, 5 জন। হ্যাঁ, এই 5 জনের আমি একটা সারি করে নিলাম। তো প্রথমেই আমাকে যতজনের বলবে, দেখো কজন নাম আছে, 1 2 3 4 এবং 5। একটা 5 জনের সারি বানিয়ে নেবো। তারপর আমাকে যে ডাটা থাকবে সেই ডাটাটা বসাবো। সেই ডাটা বসিয়ে কমপ্লিট 5 জন হচ্ছে কিনা দেখবো। তারপর আমাকে যাই জিজ্ঞেস করুক
যে এর উপরে কে আছে, এর নিচে কে আছে, আমাকে যাই জিজ্ঞেস করুন না কেন আমি উত্তর দিতে পারবো। তো চলো কি বলা আছে দেখা যাক। প্রথমে কি বলা আছে, আচ্ছা উচ্চতর ক্রমে সাজানো হলো। তৃতীয় স্থানে কি বলা আছে, তৃতীয় স্থানে এই যে দেখো লেখা আছে তৃতীয় স্থানে রয়েছেন আকাশ। কে রয়েছে তৃতীয় স্থানে? আকাশ। আচ্ছা তার মানে আমি 3 নম্বরে এখানে প্রথমে লিখে নেব আকাশ, এটা তৃতীয় স্থানে। ওকে, আকাশ হয়ে গেল, আমি একটা পেয়ে গেলাম, বাকিগুলো বের করতে হবে। এইবার কি বলেছে, ভরত। ভরত কোথায় রয়েছে না, ভরত নিতিন ও আকাশের মাঝখানে। নিতিন ও আকাশের মাঝে রয়েছে ভরত। দেখো নিতিন ও আকাশের মাঝে রয়েছে, নিতিন ও আকাশের মাঝে মানে এখানে নিতিন হবে, তাই না? এখানে নিতিন হবে, কারণ ভরত কোথায় রয়েছে, নিতিন ও আকাশের মাঝখানে। এই যে ভরত, এটা হচ্ছে ভরত। কোশ্চেনে ক্লিয়ার বলা আছে ভরত কোথায় রয়েছে, ভরত রয়েছে নিতিন ও আকাশের মাঝে। ঠিক আছে, যখন নিতিন নিচে নেই, ও মানে নিতিন নিচে নেই এটা বলা আছে, মানে নিতিন ওপরে আছে, মানে একটা ক্লিয়ার নিতিন নিচে নেই তার মানে নিতিন ওপরে আছে, কারণ 3 নম্বরে আকাশ আছে, একটা ক্লিয়ার জিনিস বোঝো। নিতিন ওপরে আছে এটা কিন্তু বলা নেই, কিন্তু আমরা ওপরে কেন নিলাম, কারণ নিতিন নিচে নেই এটা বলা আছে, মানে নিতিন তো 5 নম্বরে হবে না, আর 3 নম্বরে আকাশই আছে। তাহলে 3 নম্বরে যখন আকাশই আছে তাহলে নিতিন আর আকাশের মাঝে আচ্ছা তোমার ভরত। তাহলে তোমরা এটাও বলতে পারো যে নিতিন আর আকাশের মাঝে যদি ভরত হয় তাহলে এইটাও হতে পারতো, নিতিন এবং আকাশের মাঝে যদি ভরত হয় তাহলে তো এইটাও সম্ভাবনা ছিল, তোমরা হয়তো এটা ভাবতে পারো। নিতিন এবং আকাশের মাঝে এইটাও তো সম্ভাবনা ছিল, এইটাও তো ভরত হতে পারে, তাই না? নিতিন ও আকাশের মাঝে ভরত, কিন্তু এখানে বলাই আছে যখন নিতিন নিচে নেই, মানে নিতিন নিচে নেই। নিতিন কোথায় যাই না, কিন্তু নিতিন নিচে নেই, তার মানে এইটা হবে না, তার মানে এইটা হবে না। নিতিন তার মানে এই নিতিন নিচে হবে না, তাহলে নিতিন যদি নিচে না হয় কোথায় হবে, ওপরেই হবে, কারণ আমাকে দুজনে মাঝখানে ভর্তি করতে হবে। ব্যাস এইগুলো জিনিসগুলো তোমরা বুঝবে। তারপর দেখো যখন দুজনে, আচ্ছা এদের মধ্যে কার উচ্চতা সর্বোচ্চ, ভালো করে দেখো 5 জনের নাম দিয়েছে, তার মধ্যে 3 জন হলো নিতিন, ভরত এবং আকাশ, আর কজন বাকি আছে, 2 জন। কে কে বাকি আছে, রাজ এবং ভিকি। রাজ এবং ভিকি এদের মধ্যে কে 4 নম্বর কে 5 নম্বর এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। 4 নম্বরে কে আছে, 5 নম্বরে কে আছে, এইটা কিন্তু আমরা বুঝতে পারছি না। তো এই ক্ষেত্রে দেখবো আমি যে কোশ্চেন কি জানতে চেয়েছে, কোশ্চেন কি জানতে চেয়েছে। যদি দেখা যায় যে এই 4 নম্বর আর 5 নম্বরটা আমার প্রয়োজন নেই, তখন দেখবো আমার কোনো অসুবিধা নেই। যদি আমার এই 3টের মধ্যেই উত্তর চেয়েছে তবে উত্তর বের করে নেবো। মানে এই জিনিসটা কীরকম হচ্ছে, রাজ এবং ভিকি 4 এবং 5 যে কোনো জায়গায় হতে পারে, মানে 4 নম্বরেও রাজ হতে পারে আবার 5 নম্বরেও রাজ হতে পারে, সেম অ্যাজ ইট ইজ 4 নম্বরে ভিকিও হতে পারে আবার 5 নম্বরেও ভিকি হতে পারে। বুঝলে তো ব্যাপারটা, মানে যে কেউ হতে পারে। যখন আমি দেখব কি বলেছে, এদের মধ্যে কার উচ্চতা সর্বোচ্চ, মানে 1 নম্বরে কে আছে, কে সবচেয়ে হাইটটা বেশি, এই যে নিতিন। আমি তো উত্তর পেয়েই গেলাম, উত্তর আমি তো পেয়েই গেলাম। তাহলে এই 4-5 নম্বর যদি আমার কনফিউশন থাকে তাহলে এটাকে অ্যাজ ইট ইজ আমি রেখে দেবো, এটা নিয়ে আমার মাথা ব্যথা করার দরকার নেই, কারণ আমাকে তো 4-5 নম্বর জানতে চাইনি, আমাকে জানতে চাইছে নাম্বার 1 কার উচ্চতা সর্বোচ্চ, এই যে সর্বোচ্চ। ব্যাস এইটা আমি জানতে পেরে গেলাম। তাহলে এই টাইপের কোশ্চেন যখন থাকবে তখন সেগুলো ভালো করে লিখবে, এবং যদি লাস্টে দুটো ফাঁকা হয়ে যায়, যেমন এটা ফাঁকা ছিল, তো তখন তোমরা কনফিউজড হবে না। দেখবে কোশ্চেনে কি বলা আছে, ভালো করে কোশ্চেন পড়বে এবং উত্তরে কি জানতে চাইছে, যেটুকু করেছো সেটুকুর মধ্যে যদি তুমি উত্তর পেয়ে যাও তখন তোমার অত কিছু করার দরকার নেই। তো তাহলে ঠিক আছে, আজকের মতো এইটুকুই, জাস্ট কয়েকটা একদম সাধারণ প্রবলেম দেখালাম যেটাতে বেসিক ধারণা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে সেটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে। পরের দিন কিছু অ্যাডভান্স প্রবলেম নিয়ে আসবো, যেগুলো পরীক্ষা আসে ডাব্লিউপি, কেপি এবং পিএসসিতে, সেই টাইপের কিছু অঙ্ক আমি করাবো সেটিং অ্যারেঞ্জমেন্ট থেকে। বেসিক ধারণার জন্য এইটুকুই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাদের সেটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে বিভিন্ন রকমের সমস্যা প্রবলেম রয়েছে তাদেরকে শেয়ার করবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং তোমরা কমেন্টের মধ্যে জানাবে যে কী টাইপের ভিডিও তোমাদের দরকার, এবং এই ভিডিওর জন্য কোনো কোশ্চেন থাকলে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।